নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল বন্দনা জানাই। মঙ্গল কালকে যেখান পর্যন্ত আলোচনা হয়েছিল এরপরের থেকে এই বইটা তো পিডিএফ এর মধ্যে পাওয়া যায় নাই না, গুগলের মধ্যে? না বলতে পিডিএফ ফাইলে তো নিয়ে যেতাম, অবশ্য আমাদের দেখা হয়নি। বন্দনা মঙ্গল আচ্ছা, ওই কথাগুলো মহাপাল শুনিয়া চিন্তা করলেন উনি কি করবেন, প্রব্রজা গ্রহণ করিবেন। দেশনাবসানে তিনি শাস্ত্রার সমীপে যাইয়া প্রব্রজা যা যা করিলেন, শাস্ত্রা তাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কি বিদায় নিয়ে আসার মতো কোনো আত্মীয় নাই? বলতে আমার কনিষ্ঠ ভাই আছে, তবে তার নিকটে যে বিদায় নিয়ে আসো। তিনি সাধুবাদের সহিত অনুমোদন করিয়া শাস্ত্রাকে বন্দনাপূর্বক গৃহে গমন করিলেন এবং কনিষ্ঠকে ডাকাইয়া কহিলেন, ভাই, এই কুলে স্থাবর জঙ্গম যা কিছু ধন আছে সে সমস্তের ভার তোমার উপর, তুমি তা গ্রহণ করো। কি কি সম্পদ আছে যে মানুষের? জঙ্গম সম্পদ, এটা এই জঙ্গম বলতে জঙ্গম সম্পত্তির কথা বলা হয়েছে। তারপরে জঙ্গম কি বলতে? জঙ্গম হচ্ছে যে জায়গা সম্পদ, টাকা পয়সা, এগুলো যা আছে আর কি, তাই না? যেগুলো সবগুলো মিলে শুধু কাজে লাগানো যায়, প্রয়োজন হয়। হ্যাঁ, আচ্ছা। তারপরে আরো কিছু আছে যে সম্পদ, অঙ্গসম সম্পদ, এগুলোর আরেকটা নাম আছে, যেগুলো মানে আমার শারীরিকগত আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে আরেকটা হচ্ছে যে জ্ঞান সম্পদ, অনেকের বুদ্ধি বিবেচনা শিল্প শিক্ষা সহ শুরু করে আমরা যেগুলো এখন শিখতেছি প্রতিদিন, জ্ঞান মেধা বুদ্ধি বিবেচনা, এগুলোকেও এক প্রকারের সম্পদ বলা হয়। এবং এই সম্পদ আবার ইহকাল এবং পারত্রিক মানে পরকালের জন্য এটা সুখের কারণ হয়। এভাবে 3 প্রকার সম্পদ এর কথা বুদ্ধ ব্যাখ্যা করেছেন আর কি। এখানে এক প্রকারেরটা আসছে, আর কখনো আসলে এটা পুরা আমরা আলোচনা করবো আর কি পরে। এইগুলোকে জঙ্গম সম্পদ বলা হয়। জঙ্গম সম্পদ গুলো উনি দিয়ে দিচ্ছে ছোট ভাইকে, যে তুমি এগুলো রেখে দাও। আচ্ছা দাদা, আপনি কি? আমি শাস্ত্র নিকট প্রবচিত হইব। কি বলিতেছেন দাদা? মাতার মৃত্যুতে আপনাকে মাতা ন্যায়, পিতার মৃত্যুতে পিতা ন্যায় পাইয়াছি। আপনার গৃহে মহাবিভব বর্তমান। মহাবিভব মানে অনেক ধন সম্পদ আছে গৃহের মধ্যে। বিভব বলতে শুধু অনেক বইয়ে শুধু ধন সম্পদকে লেখা হয় না। বিভব বলতে মান সম্মান খ্যাতি যশ প্রতিপত্তি, এগুলো সবগুলো মিলেমিশেই বলা হয়। তবে ওগুলো একটার সঙ্গে এগুলো লিঙ্ক আছে, যদিও বা অর্থের সঙ্গে এগুলো লিঙ্ক থাকে। আবার অনেকের অর্থ থাকে কিন্তু মান সম্মান খ্যাতি এগুলো থাকে না, এরকমও আছে।
গৃহে বাস করিয়েও পূর্ণ করা যায়, আপনি এরূপ করিবেন না। ভাই, আমি শাস্ত্রার ধর্ম দেশনা শুনিয়াছি, তিনি সূক্ষ্মানুসূক্ষ্মভাবে ত্রিলক্ষণ আরোপিত করিয়া আদি মধ্য ও অবসানে কল্যাণময় ধর্ম ব্যাখ্যা করিয়াছেন। গৃহে থাকিয়া তাহা পালন করা যায় না, আমি প্রব্রজিত হইব। ভাই দাদা 1 মিনিট, আমেরিকার দিদি বলে ঢুকে নেওয়ার আছে তো। সুকুমার ক্লাস করতে না যেন বামতে বন্দনা মঙ্গল হোক। তিনি সূক্ষ্মানুসূক্ষ্মভাবে ত্রিলক্ষণ আরোপিত করিয়া আদি মধ্য ও অবসানে কল্যাণময় ধর্ম ব্যাখ্যা করিয়াছেন। এটা বলতে ব্যাখ্যা করতে হবে এখানে। বলেন কোনটা পরে যাবো। বুঝতেছেন না? না ঠিক আছে, বুঝা যাচ্ছে, কিন্তু এটা কোনো ব্যাখ্যা করবেন কিনা সেটা জিজ্ঞেস করছি। আদি কল্যাণ বলতে শীল, মধ্য কল্যাণ বলতে সমাধি, তারপরে সমাধি দ্বারা যখন প্রজ্ঞা অর্জিত হয়, এভাবেও এই 3 প্রকার কল্যাণকে বলা হয়। হ্যাঁ বলতে এটা ছাড়াও আরো অনেকভাবেই ব্যাখ্যিত হয়, এটা আমরা পরে আরো আস্তে আস্তে জানবো। ঠিক আছে বলতে। অনেকটা আমাদের দাদা এখনো আপনি তরুণ বলতে, হ্যাঁ, পরিণত বয়সে প্রব্রজিত হইবেন। বৎস বৃদ্ধের আপন হস্তপদ অনধীন হয়, বসে থাকে না, জ্ঞাতিগণের আর কথাই বাকি, তাই আমি তোমার কথা রক্ষা করিব না, শ্রবণব্রত পরিপূর্ণ করিব। বুঝছেন? হুম, মানে বুড়ো হইলে আমার হাত পা এগুলো আমার কথা শুনবে না। হ্যাঁ এখন যেভাবে আমি এদেরকে পরিচালিত করতে পারতেছি, এরা বুড়ো হইলে আমার কথা শুনবে না। আমার হস্তপদ অঙ্গ প্রত্যঙ্গ আদি। অনধীন। হ্যাঁ, অনধীন মানে এগুলো সুন্দর, আমার অধীনে অধীনে থাকে থাকবে না আর কি। হ্যাঁ, অধীনে থাকবে না। হ্যাঁ, সুন্দর সুন্দর বলতে। হ্যাঁ, আপন হস্তপদ অনধীন হয়, বসে থাকে না, জ্ঞাতিগণের আর কথাই বাকি, তাই আমি মানে তোমার আমার কথা নিজের রক্ষা হাত করিব না। নিজের হাত পা এগুলো পর্যন্ত আমার বসে থাকে না, জ্ঞাতিগণ হ্যাঁ কিভাবে আমার বসে থাকবে তখন? হ্যাঁ, ঠিক কতগুলো বলতে। কথা মানুষকে এমন এমন জায়গাতে এমন এমন উপদেশ বুদ্ধ দিয়েছেন, হুম, মানে এগুলো আহ, এত মানে সাংঘাতিক সাংঘাতিক করে বলেছেন বুদ্ধ, শুনলে বড়ই আশ্চর্য লাগে। সবাই স্বার্থপর, আমরা বলতেছে যে সবাই স্বার্থপর এগুলো। তো বুদ্ধ ভগবান কেমনে আপনি সবাইকে স্বার্থপর বলতে পারেন? এখানে কেউ কেউ আছে স্বার্থ ছাড়া কাজ করে, আছে তো। বলছে এটা প্রজ্ঞা লাভ হলে, প্রজ্ঞা যুক্ত হলে তখন সেটা আলাদা, কিন্তু এছাড়া আমরা প্রত্যেকেই স্বার্থের জন্য। তো আপনারাও ভাবলে দেখবেন, চিন্তা করলে দেখবেন, ঠিক বল, ঠিক এগুলো বলতে। সবাই আপনার যখন সবকিছু ঠিকঠাক আছে, আপনি যখন প্রতিক্ষণে প্রতিদিনে টাকা রোজগার করছেন, আপনার বন্ধু বান্ধবীর অভাব থাকবে না। আবার যখন দেখবেন আপনার এটা নাই, টাকা পয়সা ইনকাম নাই, তখন আহ, আর দেখবেন আপনার আশেপাশে কেউ নাই, বন্ধু বান্ধবী নাই। হ্যাঁ, তাহলে এই ভালোবাসাটা কোত্থেকে? এই স্বার্থের কারণে হয়েছে। বুদ্ধ ভগবান এভাবেই দেখিয়ে দেন যে কখনো কখনো আমরা
কোনো যুবক মৃত্যুবরণ করতে দেখি, পরিবারের সে কি কান্না! একদম তাদের কান্নার রোল, তাদের কান্নার বিলাপ গ্রামবাসীকে পর্যন্ত কাঁদায় ফেলে। খেয়াল করেছেন? কোনো যুবক যদি মারা যায়, ঘরের পরিবারের মানুষ কান্না করতে, করতে যারা ওই কান্না শোনে তারা পর্যন্ত কাঁদে। এত করুণ সুরে কাঁদে। আবার সেই একই মৃত্যু যখন কোনো ৭০-৮০ বছরের বুড়ি মারা যায়, তখন এটার ব্যাপার থাকে না। কান্নার ব্যাপার থাকে না। বরঞ্চ মনে, মনে অনেক সময় খুশিও হয়, এরকমও আমরা দেখেছি। কান্না টোটালি করে না, এরকম অনেক পরিবার দেখেছি। আবার কান্না না করলে মরা বাড়িতে এটা ব্যতিক্রম হয়ে যায়। এটা ভেবেই অনেক সময় চোখের পানি আসে না, এমনি, এমনি কাঁদে। আওয়াজ করে, করে কাঁদে। এরকমও দেখেছি। আমি যেমন দেখেছি আপনারাও নিশ্চয়ই দেখেছেন। নাকি আমরা বেশি দেখবো, আমরা মরা বাড়িতে বেশি গেছি হিসেবে। হ্যাঁ? হ্যাঁ, হয়তো আপনারা দেখছেন না, তো আমরা মনে হ্যাঁ, করি এসেছেন। তো যাই হোক এই ঘটনাগুলোকে দেখে মানে বুদ্ধের এই অসাধারণ কথা, বাস্তবধর্মী কথা গুলো অ্যা এগুলো খুব একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেন বুদ্ধ। এগুলো সব স্বার্থপর এবং এই স্বার্থপরের জন্যই তোমার সারা জীবনের অর্জন, সারা জীবনের শ্রম, মেধা তুমি নষ্ট করছো। নিজের জন্য কিছুই করছো না। এটা কি ঠিক? এই কথাগুলো এই যে কিছুক্ষণ আগে আমাদেরকে বুদ্ধ যেগুলো বললেন, যে দেশনার যে কথাগুলো আছে, প্রারম্ভিক কথাগুলো, এ হ্যাঁ, যাকে বলতে। যেভাবে বোঝানো দরকার মোটামুটি, হুম, তাকে সেভাবে। আর যে দেখতেছে যে ঘর থেকে আসার মতো না, আমি যতই বলি না কেন, ওকে এভাবে বলবে না কিন্তু আবার। ওকে ওর মতো করে আচ্ছা, ঘরে যেভাবে সে তার জীবন বুঝতে জীবিকা পারে। নির্বাহ হ্যাঁ, করে ধর্ম লাভ করতে পারবে, সেভাবেই তাকে বলবে যে। আর দেখতেছে যে ও প্রব্রজা হওয়ার হেতু আছে। ও চাইলে পারে। তাকে বলবে যে এই জাতীয় কথা। হ্যাঁ? হুম, যাকে যার মতো করে আরকি। তো যাই হোক আ সবচেয়ে সত্যি কথা এটাই যে আ স্বার্থপরতা। তো কেন আমি এই স্বার্থপরতা চিহ্নিত করে দিই মানুষকে? বুঝছে? আমি স্বার্থপরতা চিহ্নিত করে দিই। এই বিষয়টা যখন কেউ বুঝে, সত্যিটা যখন বুঝে, তখন সে নিজের জন্যও কিছু করার চেষ্টা করে। হ্যাঁ, সারা বলতে। জীবন অপরের জন্যই করে আসছি বা আ নিজের জন্য করলেও শুধু খুঁতনিমিত্তের ব্যাপারটাই করেছি। কিন্তু আধ্যাত্মিকতা নিয়ে বা আমার ইহকালের মহা সুখ এবং পরকালিক মহা সুখ তথা নির্বাণ চিন্তায় সময় দেওয়াও আমাদের উচিত। এটা তখন তার ভাবনার মধ্যে আসে। একটার সঙ্গে একটা এগুলো সংযুক্তিতা রয়েছে কথাগুলো। বাতি বন্ধনা। মঙ্গল হোক। হুম। তাহলে আবার পড়ি। বৎস বৃদ্ধের আপন হস্তপদ অনদিন হয়, বসে থাকে না জ্ঞাতিগণের আর কথাই বা কি তাই? আমি তোমার কথা রক্ষা করিব না। শ্রবণব্রত পরিপূর্ণ করিব। কারণ বুদ্ধ যেটা বলেছেন সেটাই উনি পরিপূর্ণ করবেন, সেটা বলছে, হ্যাঁ, তাই না? যেটা আমি শ্রবণ করছি, এটা হ্যাঁ, আমি ব্রত করে ফেলেছি, ওটা আমি পরিপূর্ণ করব। হুম। যাহার জরা জর্জরিত হস্তপদ অকর্মণ্য ও শক্তিহীন হয়, সে কি প্রচারে ধর্ম আচরণ করিবে? না, সে কি প্রকারে ধর্ম আচরণ করিবে? ঠিক। সুন্দর সুন্দর কথা বলতে রইল। রয়ে গেলে ধর্ম করে দিত না। বুড়ো জরা জর্জরিত হস্তপদ অকর্মণ্য, হাত পা ঘটনা ঘন করে শক্তিহীন হয়। কি প্রকারে ধর্ম আচরণ করিবে? আমাদের গ্রামে-গঞ্জে এগুলো বেশি ছিল। আ অতীত মানে আমরা ছোটবেলাতেও দেখেছি, শুনেছি। জোয়ান বউদেরকে এবং ইয়াং ছেলে-মেয়েদেরকেও এই বিহারেও যেতে দিতেন না। ধর্ম করবে এগুলো বিয়ে-শাদির পরে এবং বয়স্ক হলে এ ছেলে বউদেরকে বিয়ে করালে তখন। হ্যাঁ? এই রীতি-রেওয়াজ কিন্তু এখনো আছে। আচ্ছা, বলতে এখন অনেক আছে। বুড়া-বুড়িরাই হ্যাঁ, দেখবেন যে যারা বিহারের যারা মধ্যে বেশি। তো কিন্তু এখন আপনারা বুঝে গেছেন যে অন্তত ক্লাস করার পরে বুড়া হলে এই ধর্ম শ্রবণ করলেও বুঝা বড় মুশকিল। আমাদের আমেরিকান উপাসিকারা টিকে আছে কিভাবে? তারা তো টিচার ছিলেন হিসেবে তারা বুঝতেছেন। হ্যাঁ, তারা শিক্ষিত।
সেজন্য দেখছেন এখানে বুড়ো বলে এগুলো নেওয়া কত কষ্ট, হ্যাঁ? মাথা চুল হয়ে যাচ্ছে না? একেকটা যদি চিন্তা করতে যাই এগুলো মাথা চুল হয়ে যাচ্ছে। বুঝছেন না? সুতরাং বৌদ্ধ ধর্ম এত সহজ বা এত কিছু নয়। এত সস্তা কিছু নয়। এটার না জন্য বলতে আচ্ছা। অবশ্যই ইয়াং এবং আ সুস্থ সবল শরীরও লাগবে এবং মনও খুব জ্ঞানী মন লাগবে। নাহলে এটা বোঝা সম্ভব না। ঠিক বলতে আমরা সেদিক দিয়ে আমি বলতেছি আরকি সৌভাগ্যবান, কারণ আমার মাতা-পিতা বা শ্রদ্ধেয় আসনিক বানতে আমাদেরকে ওভাবে বুঝিয়েছেন। হুম। তো সেদিক থেকে আমরা চেষ্টা করেছি। বুঝতাম আরকি আগে থেকে একটু, উনাদের একটু করে। অবদান বাংলাতে এগুলো অপরিসীম। উনাদের অবদান। আ যেই গ্রামে উনারা গিয়েছেন, যেমন আমাদের হুম, গ্রামের মধ্যে যারা উনার দেশনা শুনেছে, ভাবনা হুম, বুঝতে লাগে নাই। দেশনা একদিন যে শুনেছে ও ১০ দিন কন্টিনিউ করেছে। ১ম দিন যদি কেউ দেশনা শুনে ফেলে, ১০ দিন দেশনা হুম, কন্টিনিউ করবে। উনার এক দেশনার যে পাওয়ার, উনার যে দেশনার যে শক্তি, এগুলো অসাধারণ। তো অ অ যেখানে গেছে যেমন আমাদের গ্রামের মধ্যে সবাই কাঁকড়া আ খাওয়ার প্রবণতা, কাঁকড়া মারার প্রবণতা, হ্যাঁ? কিন্তু জানি এই ইতোদের দেশনা মধ্যে যেগুলো শুনেছে এগুলো বন্ধ করে ফেলেছে। হ্যাঁ। হ্যাঁ, তা মাছ ধরা থেকে শুরু করে এগুলো নানান কার্যক্রমগুলো বন্ধ হয়ে গেছে। অন্য কিছু যেমন তেমন। কিন্তু প্রাণী হত্যা বন্ধ হয়ে গেছে। সংযোজনের দেশনার সঙ্গে এমনভাবে প্রাণী হত্যার কথাটা যুক্ত করবেন, হ্যাঁ? এগুলো মানে প্রাণী হত্যা করতে তিনি ১০০ বার চিন্তা করতে লাগবে। ১০০ বার। তো সুতরাং আমাদের আসলে বাংলা সমাজ ব্যবস্থার জন্য অনেক উপকারী একজন ব্যক্তিত্ব। উনি তো ১ম শুরু করেছিলেন হ্যাঁ, শুরু বিষয়গুলো। করেছেন। পরবর্তীতে অনেকে আসছেন। আম পরবর্তীতে আরো পণ্ডিত ভ্রান্ত অনেক হয়েছেন। বিদায় হুম, পরবর্তীতে উনার স্থানটা একটু ইয়ে হয়েছিল। আ হুম, তবে এখন আরো অনেক উন্নত দর্শক ভ্রান্তি আমাদের মধ্যে আছে। অ্যা হুম, এবং পরিবর্তনও অনেক হয়েছে হ্যাঁ, সর্বদিকে। অনেকে আমরা বলি যে, "না কই পরিবর্তন হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে?" না, এগুলো অসাধারণ পরিবর্তন হয়েছে ধর্মীয়ভাবে। হুম, পরিবর্তন হয়েছে বলেই বিহারগুলো সুন্দর হচ্ছে। পরিবর্তন হয়েছে বলেই আ এভাবে বুদ্ধের প্রতি ভালোবেসে নানান রকমের কার্যক্রমগুলো করতেছে। এগুলো এমনি কিন্তু করতেছে না। সব দিক থেকে পরিবর্তন হয়েছে। অনেক কিছু বুঝে, অনেক কিছু জানে মানুষ এখন। একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনারা এই যে প্রিয়দর্শী বানতে, শ্রদ্ধেয় প্রিয়দর্শী বানতে জিনা দেশনা আপনি দিয়েছেন এখানে? প্রিয়দর্শী না, প্রজ্ঞাদর্শী। প্রজ্ঞাদর্শী, হ্যাঁ। উনার তো দেশনাগুলো অতি চমৎকার। খুব সুন্দর করে। উনার বয়স তো মনে হয় কম বেশি না, নাকি? না, উনি তো অ্যা জন্ম হয়েছে ভিক্ষু হওয়ার জন্য। কি বলেন? হ্যাঁ, অর্থাৎ উনার মা-বাবা দীর্ঘদিন যাবৎ সন্তান পাচ্ছিলেন না। আচ্ছা, ও আচ্ছা, দান করেছে। তারপরে বনবান্তের কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন। বান্তে আমার একটা পুত্র সন্তান হলে আমি আপনাকে দান করব। তারপরে ও আ কিছুদিন পরেই ওরা মানে সন্তান সম্ভবা হলো। তারপরে অ্যা ৭ ৮ বছর না ৯ বছর হয়েছিল যখন, তখন বনবান্তের কাছে দিতে চলে আসছিল তারা। একদম কোনো আচ্ছা। আকর্ষণ না রেখেই ছেলেকে মানুষ করেছে। মানে দান ও দিয়ে দেবেই। অবশ্য ওরা এত কোনো সমৃদ্ধশালী না। মা সেলাই কাজ করেন। এখন কিরকম আছে জানি না। তারপরে বাবাও নরমাল একটা কোনো চাকরি করতেন। ঢাকাতেই ওরা থাকতেন। খুব নরমাল ভাবে। কিন্তু ছেলের জন্য যাবতীয় খরচ করেছে পড়াশোনা করানোর জন্য করেছে। ৭ বছরের মধ্যে যখন এনেছে পান্তা নেয়নি। ৭ বছর না ৮ বছরের মধ্যে একবার এনেছিল। তখন আমি প্রবর্তিত হইনি। আচ্ছা। পান্তে বলছে যে করতে হবে। আ মেট্রিক পাস করাই তারপরে দিতে হবে। বান্তে ২ বার ২ টা আইন প্রণয়ন করেছেন। একটা হচ্ছে যে মেট্রিক পাস করলে তারপরে শ্রমণ করাবে, না হলে করাবে না। আবার ২য় বারে কিন্তু মেট্রিক পাস বন্ধ করে দিয়েছিল। বিএ পাস করলে তারপরে। ও আচ্ছা। এটা ২ দফায় আইন প্রণয়ন করছে বান্তে। তারপরেও হুম, এর বিএ পাসের নিচেও যদি কেউ আসতো,
সবকিছু দেখে শুনে বিচার বিবেচনা করে প্রপোজা করাইলে করাইতেন আরকি। এভাবে আচ্ছা। একটা ইয়ে করছেন। বান্তে একটা নির্দিষ্টতা করছেন। কারণ বান্তে খেয়াল করছিলেন যে একটু শিক্ষা-দীক্ষা করে আসলে অ্যা শাসনিক ব্যবস্থাটা খুব সুন্দর হয়। এবং এগুলো শিক্ষা ছাড়া হচ্ছে না। মানে শিক্ষা না থাকলে এই ধর্ম বিনয় চর্চা করা যায় না, পারবে না। এমনি আচরণ করতে পারবে, শুধু সংযমী জীবনযাপন করতে পারবে। কিন্তু এই সংযমী জীবনযাপন করার জন্য শিক্ষা গাইডলাইন পাওয়ার জন্য আ এরকম তো এখন ওই গুরু পরম্পরা সে ব্যবস্থা তো নাই। তাহলে না। বই পড়ে শিখতে হবে। আর বই পড়ে এগুলো বুঝতে না পারলে উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক সেজন্য বলতে। বনভান্তে এটা চাইছিলেন। হুম। তারপরে আমিও অনেক কষ্টে পেয়েছি যে আমি যখন বান্তার কাছে গিয়েছিলাম বনবিহারে, হুম। তখন কিন্তু এই আইনগুলো ছিল। আর আমি পূর্ব থেকে প্রব্রজিত বিধায় অনেক কষ্টে আমি মানে অনুমতি পেয়েছিলাম থাকার জন্য। হুম। আচ্ছা যাই হোক, তারপরে এই যে প্রজ্ঞাদর্শী এ আমি যাওয়ার কিছুদিন পরেই এ আসছে। ও আপনার সাথে তাহলে ভালো পরিচয় আছে তাহলে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে ও আচ্ছা, আসছে আচ্ছা। আ আসার থেকে আ মেট্রিক পরীক্ষা দিয়েই পাঠিয়ে দিয়েছিল। তখন বান্দা বলছে, "ঠিক আছে, তখন থাকতে পারবে।" তা আসছে। এ কতদিন পরে জানি রেজাল্ট দিয়েছিল। খুব ভালো রেজাল্ট হইছে। মা-বাবার ত্যাগ দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। মানে এত ব্রিলিয়ান্ট একজন ছেলেকে নির্দ্বিধায় আরো একটা সন্তান থাকলেও মেনে নিতাম যে আরেকটা আছে, হুম। অসুবিধা কি? বুঝছেন? আর হুম। আপনারা খুব ভালো করে জানেন যে বনিবিহারে ৳১ কে ৳২ করার কোনো উপায় এ এই বনিবিহারের মধ্যে ছিল না, নাই। এখনো অবধি নাই। এবং হুম। টাকা-পয়সা ধরারও কোনো সিস্টেম নাই। মানে ওই মা-বাবারা কেমন মা-বাবা আসলে? দান করবে বলেছে যে দান করে ফেলেছে। অতীতের পারমি ছিল বলতে হ্যাঁ, শাসনকে রক্ষা করার জন্য দান করেছেন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে তো। তারপরে অ্যা বনিবিহারে তো এরকম কোনো আ খুব গাইড করে কেউ শিক্ষা দেবে এরকম ব্যবস্থা কিন্তু নাই। যার উঠার সে যেমনে রাখবেন রাখেন। ও উঠে যাবে। এটা দেখলাম আরকি। মানে ধরে আমরা যেরকম করে শ্রমণকে শিখাই, ওখানে হ্যাঁ। বনবিহারে এরকম কোনো ব্যবস্থা নাই। এখানে তো ৬০-৭০ জন শ্রমণ আছে। অ্যা নির্দিষ্ট সময়ে বন্দনা করতে যাওয়া এবং হুম। পরে অবশ্য একটু ২ ঘন্টা ২.৫ ঘন্টার মতো একটা শিক্ষা ব্যবস্থা ছিল। থাকলেও এত গুরুত্বপূর্ণ শিক্ষা পায় ওরকম কিছু না। তথাপিও ও ওই পরিবেশে থেকেও সমস্ত শ্রমণ অবস্থায় যেগুলো শিক্ষা করার এগুলো করেছে। আ পরবর্তীতে আমাদের গুরুভান্তের কাছে গিয়ে গহীরা এসে ও পালি শিক্ষা করেছে। তখন ভান্তে গহীরা চলে ও আসছিলেন। আচ্ছা। পালি শিক্ষা করেছেন। শ্রদ্ধেয় মানুষের সাথে তাহলে ভালো আছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। পালি শিক্ষা করেছেন এবং পালি শিক্ষা করতে গেলে, বই অনুবাদ করতে গেলে ধর্মরসের মধ্যে তো ঢুকে যেতে বাধ্য। হুম। তো ঠিক এগুলো বলতে। একটা পড়লে একটা টানে, একটা পড়লে একটা টানে। যেমন আমরা একটা বই পড়তে গিয়ে কত বই হাতাইতে হইছে খেয়াল করেছেন? হ্যাঁ, ঠিক। এরকম। এবং কত গুরুভান্তের কাছে সান্নিধ্য নিতে হয়েছে খেয়াল করেছেন? এরকম। হুম। একটার সঙ্গে একটা রিলেটেড তো এগুলো ঘাটাঘাটি করতে অনেক বিষয়ের অ্যা অবদান। ইংলিশ আজকে ৪ ভাষাও জানে, ইংলিশ জানে। হুম। আজকে এই যে অ্যা আমরা অনেক সময় বলি বান্তে তো কয়েকটা মাত্র বই অনুবাদ করেছে। কিন্তু কয়েকটা করলে কি হবে? অ্যা প্রায় বই এক হিসাবে ধরতে গেলে এটা বান্তের অনুবাদ। আজ বনিবের মধ্যে আমরা যখন ছিলাম তখন ৪৫ জন অনুবাদ শিখেছে। এখান থেকে ৭-৮ জন শিখে গিয়ে ওরা গিয়ে আবার পরবর্তীতে বনিবিহারে শিখাইছে আরকি। তাহলে পক্ষান্তরে এগুলো সব আমাদের গুরুভান্তেরই অবদান। হ্যাঁ, ত্রিপিটক উনি তো অনুবাদ শিখেছে। করা। হ্যাঁ। হ্যাঁ। তারপরে ওদিকেও যেগুলো হয়েছে এগুলোও আমাদের জ্ঞানেন্দ্র ভান্তে, প্রজ্ঞেন্দ্র ভান্তের অবদান। এগুলোও সত্যল ভান্তেদের কাছ থেকেই যাওয়া। সুতরাং হ্যাঁ, গোড়াটা কিন্তু এই প্রজন্মের অনুবাদ শ্রদ্ধেয় কার্যক্রমের বলতে। গোড়াটা কিন্তু আমাদের গুরুভান্তে, প্রজ্ঞা হুম। হ্যাঁ? হুম। তো এরপর থেকে ওর আরো অ চায়নাতে ছিল দীর্ঘদিন সহ এখন ৪ টা না ৫ টা ভাষা জানে সে। হ্যাঁ, চায়না উদাহরণ দিতে সুন্দর করে মানতে উনি তো পুরা বিশ্বের সবকিছু সম্পর্কে ধারণা আছে উনার মোটামুটি। থাকবে না কেন? এরা দেশ সম্পর্কে উনি বৌদ্ধ ভিক্ষু। স্পষ্ট করে বলতেছেন। হ্যাঁ, তারপরে হ্যাঁ। আ ঢাকাতে শিক্ষা করেছে তো খুব ভালোভাবে শিক্ষা করেছে। পড়াশোনা আরকি। এমনি নরমালি হুম। পড়াশোনাগুলোও খুব ভালো করেই পড়েছে।
তারপরে বনবিহারের মধ্যে থাকতেন, কিন্তু এখন কাটাছড়ি বনবিহারে আছেন। কাছাকাছি বনে আছে, হ্যাঁ। আমরা এর পাশের অরণ্য যেটা আছে ওটাতেই আমরা থাকতাম আরকি। এই গ্রামে এটাই আমাদের গোচর গ্রাম ছিল। পিণ্ডাচরণ করতাম এই গ্রামগুলোতে। ২ টা, একটা কাটাছড়ি, একটা নোয়াদাম। এই ২ টা গ্রামেই আমরা পিণ্ডাচরণ করতাম। অরণ্য থেকে এখানেই আসতাম আরকি। আমাদের খুব কাছাকাছি, অরণ্যের কাছাকাছি এই জায়গাটা। তো যাই হোক, এখন বনবিহারে যারা দেশক রয়েছেন, দেশকদের মধ্যে এখন সবচেয়ে সেরা পজিশনে আছে ও। ও আচ্ছা। এর আগে ছিল যে আমাদের যিনি ছিলেন তিনি তো কাপড় ছেড়ে ফেলেছেন। আ এটা কি নাম? বীরসেন ভিক্ষু ছিল একজন। অনেকে চিনবে ও হয়তো। আচ্ছা। মানিকপুরের বাড়ি। উনি কাপড় ছেড়ে ফেলছেন। এখন হচ্ছে যে এই প্রজ্ঞাদর্শী সব দিক থেকে। এখানে ভিক্ষুরও আসেন, ৭০ জন হয়ে যায় মানতে এই কতক্ষণের জন্য দেশ মাঝে যাবে। হ্যাঁ। ২ মাস পরে, না, হ্যাঁ। এগুলো তো শুনতে বাধ্য না? শুনতে হ্যাঁ। বাধ্য। হ্যাঁ, তা কিছু টুকটাক কিছুই আছে, এ সমস্যা আছে। হুম। একটু, একটু মানে এগুলো ব আ এই আলোচনা। নিজে পড়া হুম, এক জিনিস। আমাদের যেটা সবচেয়ে বেশি লাভ ছিল সেটা হচ্ছে যে আমরা আলোচনা করেছি। হুম। ৩ জনে বা যেমন এখন আমরা পড়তেছি যে এখন আমরা এটা আলোচনা সাপেক্ষে যাচ্ছে। এমনি, এমনি চলে যাচ্ছে না কোন লাইন। না বলতে। নিজে পড়া এক জিনিস, আলোচনা করা এটা আরেক ব্যাপার থাকে। আলোচনা করা একটা জিনিস, হ্যাঁ, হ্যাঁ বলতে ঠিক। তো এরকম আলোচনা করার যদি সঙ্গী সাথী পাওয়া না যায়, তখন হয়ে যায় অন্যরকম। তাই হুম। হ্যাঁ, সবগুলো ঠিক আছে। তারপরেও কিছু, কিছু এই সমস্যা আছে একটু-সেকটু। আ ঠিক চলে আসবে মানতে। কারণ ওনার যথেষ্ট ইয়ে আছে। না, এগুলো আবার গাইড না পাইলে আসবে না। কেউ আচ্ছা। বলে দিতে হবে। আমি লিখলে আবার এখানে অসুবিধা হয়ে যাবে বিধায় তাও লিখি না। এমনে হুম, করে বললেও অনেক সময় থাকলে, মান থাকলে এগুলো আবার কারো থেকে নিতে চায় না, এরকমও আচ্ছা, আচ্ছা। ব্যাপার থাকে। হ্যাঁ, সেটাও ঠিক আছে। হ্যাঁ, মানটা তো আমাদের মান থাকলে বেশি কিছু থাকে। ব্যাপার থাকে। হ্যাঁ। হ্যাঁ, যখন জনপ্রিয় হয়ে যায় তখন আর হুম, কেউ কিছু শিখাইলে নিতে পারে না। যেমন প্রজ্ঞেন্দ্র ভান্তের একজন শিষ্য, ও অভিধর্ম আ পিটকের আ বই অনুবাদ করেছে। ওকে পরবর্তীতে আর ভান্তে শিখাচ্ছে যে ও শিখতেছে না। ও ও আচ্ছা। অনুবাদ করেছে কিন্তু ও বুঝতেছে না এটা। ভান্তে বুঝাইতে চেষ্টা করতেছে, ও বুঝতেছে না। হুম, মান হয়ে যায় গেলে তখন হ্যাঁ। হ্যাঁ, অনুবাদ করেছে এটা ভুল না। কিন্তু হুম, যে অনুবাদ করেছে ওই বুঝতেছে না এটা জিনিসটা কি। ও আচ্ছা। এরকমও কিছু ব্যাপার থাকে। সেজন্য সাক্কাসা, ধাম্মা সাক্কাসা, মঙ্গলসূত্র কাছাকাছি। কিন্তু আছে যে হুম, কালেন ধাম্মা সাক্কাসা এতাং মঙ্গলাম উত্তমং। এটাকে বলা হয় হুম, সাক্কাসা আরকি। এ মত বিনিময় করে ধর্ম শিখা। শিখা, হ্যাঁ। ঠিক পান্তে। যাই হোক। তো তারপরেও এগুলো বর্তমান সময়ের জন্য খুব সেরা এবং যুগোপযোগী। হুম, বর্তমান সময়ের জন্য এগুলো যুগোপযোগী। আ কিছু, কিছু ভুলের মধ্যে একটা ভুল আমার মনে আছে। গণভোজনের কথা বলা হয়েছে। গণভোজন উনি এখানে উল্লেখ করেছেন যে, আ আমরা অনেক সময় আপনাদের বাড়িতে ছুঁইন খেতে যাবো। আমরা ৪-৫ জন চলে গেলাম। ওটাকে গণভোজন হিসেবে উল্লেখ করেছেন। গণভোজন হ্যাঁ, এটা ঠিক। না। হ্যাঁ, গণভোজন এটা না। গণভোজন হচ্ছে যে আ কিছু, কিছু মানুষ যেমন আমেরিকাতে আছে। এই হুম, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যারা ওখান থেকে খেতে চায় তারা আসে। আবার যারা দিতে চায় সেখানে গিয়ে দেয়। নির্দিষ্ট এরকম কিছু জায়গা থাকে। হুম, তো ওই জাতীয় জায়গাগুলোকে গণভোজন হিসাবে পরিগণিত করা হয়। তৎকালীন সময়ে কিছু ধনী শ্রেষ্ঠী এ জাতীয় মানুষরা একটা দানছত্র খুলে দিয়ে গণভোজন দান করতেন। ১ সপ্তাহব্যাপী, ২ সপ্তাহব্যাপী তাদের সম্পত্তি সবগুলো উজাড় করে দিয়ে শান্তি লাভ করতেন আরকি। আছে না সম্পত্তির প্রেরণা এই সম্পত্তির দুঃখ যন্ত্রণা পেতে, পেতে অতিষ্ঠ হয়ে গেলে একসময় মানুষ সম্পত্তি ত্যাগ করতে ভালোবাসে। একদম শেষ করে হুম। ফেলে, নিঃশেষ করে ফেলে। এরকম আমরা ইতিহাসে অনেক দেখতেছি। তো এরকম হ্যাঁ, অনেক বলতে সময় জানতে ৭ দিন, ৮ দিন, হুম, ১০ দিন ব্যাপী উনি দান করার ঘোষণা দিতেন সারা রাজ্যব্যাপী। রাজাকেও বলতে হয় এগুলো। বলে তিনি এভাবে দান দিতেন। ওভাবে এই গণভোজন প্রক্রিয়ার মধ্যে ভিক্ষুরা খাবার গ্রহণ করতে পারে না। এদিকে দেখেন পিণ্ডাচরণ করতে পারে। কিন্তু গণভোজন করতে পারে না। ও, বুঝছেন? তো এটাই হচ্ছে গণভোজন।
পিণ্ডাচরণ করা এক জিনিস, ওভাবে যাচকদের মতো করে ভিক্ষা নেওয়া ওটা আরেক জিনিস। পিণ্ডাচরণ এবং এই ভিক্ষা বেশ কম আছে কিন্তু। পিণ্ডাচরণ এক অর্থে আমার খাদ্য সংগ্রহের ব্যাপার রয়েছে, আরেক অর্থে আমার এখানে ধর্ম প্রচারের ব্যাপারও কিন্তু রয়েছে। সুপ্তভাবে একটা গভীর ধর্মীয় সম্পর্ক কিন্তু এখানে রয়েছে। এটা আমরা প্রত্যক্ষ করেছি একদম। মানে মানুষকে কিভাবে এটা ধর্মদান করা যাচ্ছে, এটা আমরা যখন অরণ্যে গেছি, খুব গরিব, গরিব ঘরের মধ্যে, গরিব, গরিব এলাকার মধ্যে যখন এটা আমরা যাইতাম, ফিল করতাম, অনুভব করতাম। এভাবেই ধর্মপ্রচার? হ্যাঁ, এভাবেই হয়। আমি যেতে, যেতে ওদের বাড়ির পরিবর্তন, ওদের স্বভাবের পরিবর্তন, ওদের কথাবার্তার পরিবর্তন, ওদের মানসিকতার পরিবর্তন সবগুলো হয়ে যায় যে। বলতে লাগে না, দেশনা করতে লাগে না। এমনি, এমনি পরিবর্তন হয়ে যায়। তো আমি চিন্তা করলাম যে অদ্ভুত। বুদ্ধের এই গবেষণা, এই দর্শন এগুলো অদ্ভুত। এটাই। ঠিক যাই হোক বলতেন। এর পরেরগুলো। ঠিক। আচ্ছা, বৎস নিশ্চয় আমি প্রভুজিত হইব, কনিষ্ঠের রোদন সত্ত্বেও তিনি শাস্ত্রের নিকট যাইয়া প্রব্রজা যাচা করিলেন এবং প্রব্রজা উপসম্পদা লাভ করিয়া আচার্য উপাধ্যায়ের নিকট 5 বৎসর বাস করিলেন। অনন্তর তিনি বর্ষাবাস শেষ করিয়া প্রবানার পর শাস্ত্রের নিকট গমন করিলেন এবং তাহাকে বন্দনা করিয়া জিজ্ঞাসা করিলেন, বন্তে, এই শাসনে কয়টি দূর? কয়টি দূর? আচ্ছা, গ্রন্থ দূর ও বিদর্শন দূর, 2 দূর ভিক্ষু। বন্তে, গ্রন্থ দূর ও বিদর্শন দূর কি? নিজের জ্ঞান অনুসারে 1 বা 2 নিকায় বা সমগ্র ত্রিপিটক বুদ্ধবচন শিক্ষা করিয়া তাহার ধারণ, কথন ও শিক্ষাদানের নাম হচ্ছে গ্রন্থদূর। বুঝছেন? আমরা যেটা পড়তেছি এটা গ্রন্থদূর। এটাই। লঘু বৃত্তি সম্পন্ন হইয়া গ্রামের প্রান্ত সীমাস্থ বিশ্রাম স্থানে বাস করিয়া, লঘু বৃত্তি সম্পন্ন হইয়া গ্রামের প্রান্ত সীমাস্থ বিশ্রাম স্থানে বাস। এটার মাপ হচ্ছে যে এরকম শক্তিশালী পুরুষ, গ্রামের সবচেয়ে শক্তিশালী পুরুষে 3 বার দলা মারলে, মানে আমি একবার দলা মারছি, যেখানে গেল সেখান থেকে আরেকবার দলা মারছি, যা গেল আরেকবার দলা মারছি, যা গেল ওটাকে ওইরকম একটা গ্রাম সীমানার বলা হয়, মানে ভিক্ষু বসবাসের উপযুক্ত স্থান। সেখানে মানে গ্রামের কোলাহল শব্দগুলো আসে না, নিলিবিলি নির্জন থাকে। আচ্ছা, মানে ওইরকম জায়গাকে নির্বাচন করে দিচ্ছেন বুদ্ধ ওনাকে। এরপর বুঝে যাবে। আচ্ছা আচ্ছা, লঘু বৃত্তি, এটাকে লঘু বৃত্তি সম্পন্ন হইয়া বলা হচ্ছে এই কারণে। অর্থাৎ এই বিভিন্ন সাউন্ড কোয়ালিটি সহ মানুষের যেটাকে এখন আমাদের গোয়েঙ্কাজে বেশি গুরুত্ব দিচ্ছেন, ভাইব্রেশনকে বেশি গুরুত্ব দেন উনি মেডিটেশনের সময়। ভাইব্রেশন বলতে কিরকম, যেমন আমরা ধ্যান করতেছি ঘরের মধ্যে, আরেকজন এদিকে খুব খারাপ মানসিকতা নিয়ে অবস্থান করতেছে, তা আমরা মনে করি যে ওরটা তো আমি শুনতেছি না, কিছু না, আমার কাছে আসবে কেন। কিন্তু গোয়েঙ্কাজে কিন্তু এটাকে খুব বেশি গুরুত্ব দেন যে কি ওর একটা ভাইব্রেশন আছে, ওর খারাপ মনোবৃত্তির ভাইব্রেশনটা, এটা পুরো ঘরব্যাপী নেটওয়ার্ক যেরকম করে পুরো আমাদেরকে মোবাইলের মধ্যে কাজ করতেছে যেভাবে এর পাওয়ারের মাধ্যমে, ওই ভাইব্রেশনও আমার এখানে কাজ করবে। এটা নির্দিষ্ট পর্যন্ত এটা কাজ করে। সেজন্য ধ্যানী মানুষ ছাড়া ভাবনা কেন্দ্রের মধ্যে তিনি প্রবেশ করতে দেন না। আউট কোনো ভাইব্রেশন যেন ওই মুহূর্তে না আসে। নরমালি যেটা প্রীতি প্রশান্তি পাওয়ার, ওটা তিনি পাবে না। ওই ভাইব্রেশন গুলো বিভিন্ন ভাইব্রেশন বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। আমার নেটওয়ার্কের সঙ্গে এই মুহূর্তে কোনো আউট ভাইব্রেশন যুক্ত না হোক। যারা ধ্যান করতেছে না এরকম ব্যক্তিদের ভাইব্রেশন যুক্ত না হোক, এটা তিনি খুব করেন। যা প্রতিষ্ঠানগুলো বানিয়েছেন, কোনো প্রতিষ্ঠানই এরকম ইয়াগুলোর মধ্যে তিনি বানান নাই, লোকালয়ে কোলাহলের মধ্যে। বুদ্ধগয়াতে এত দামি জায়গাতেও তিনি মহা একটা বিশাল জায়গা কিনেছেন। যারা বুদ্ধগয়া গেছেন তারা তো নিশ্চয়ই দেখবেন। হ্যাঁ, ওনার এখানে যাই নাই, বলতে আমি চিনিও যাই নাই।
ও এখানেও যেগুলো আছে এখানে তো আমরা যাওয়া হয়নি, একদিন যাওয়া দরকার। এমনি ঘুরতে হলেও যাওয়া দরকার। এখানেও আছে। যাওয়া হ্যাঁ, আমি 10 দিন বাবা করতে যাবো। হ্যাঁ। তা আমরা একসময় গ্রুপ করে সবাই চলে যেতে পারি। শিক্ষা হুম। সফর বাদে না শিক্ষা সফর না বাবা করতে যাবো। বাবা এখানে না দূরে করে আছে যাওয়া বাদে দূর। আড়াই ঘন্টা এটা একটা শিক্ষা। 2.5 ঘন্টা বুকিং দিতে হবে। হ্যাঁ আমরা একটা ক্লাসের স্টুডেন্ট ভিজিটে যাবো আর কি। তারপরে হ্যাঁ, ঘুরে আসা যায়। দেখার মতো জায়গা মধ্যে কিন্তু, হ্যাঁ যেটা বলছি ওই জায়গাটা দেখার মতো, কত সুন্দর, দেখলেই মন জুড়িয়ে যায়। হ্যাঁ, শুধু এটা যে সুন্দর তা না। এরকম সুন্দর ভারতীয় যতগুলো আছে, আমাদের আচ্ছা শুধু আচ্ছা। বড়ুয়াদের গুলো ছাড়া, বড়ুয়ার গুলো এখনো হুম গরিব মানুষ হিসাবে নরমাল। কিন্তু বড়ুয়ারা এমনি বিহারের জন্য খরচ করবে, এটার জন্য খরচ করবে না। হ্যাঁ? এ বড়ুয়াদের গুলো ছাড়া অন্যগুলো এগুলো হাই-ফাই বিশাল ব্যাপার। এগুলো আমরা ভাবতেও চিন্তা করতেও পারব না। যা তিনি করেছেন উনার এক জীবনে। এগুলো অদ্ভুত, অদ্ভুত ব্যাপার। এই ২ জন ব্যক্তি পুরো ভারতের মধ্যে বৌদ্ধ ধর্মকে পুরা প্রভাস্বর করে রেখেছেন আজ পর্যন্ত। ২ জন ব্যক্তি। একটা বুদ্ধর হ্যাঁ কৃষ্ণমূর্তি, আরেকটা আমাদের এই গোয়েঙ্কাজি। গোয়েঙ্কাজি তো শুধু ভারতে না, সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ছে। ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। হ্যাঁ হ্যাঁ। কত 34 না 24টা ৩৪ ভাষায় ওনার ৩৪ টা দেশে দেশনা। মনে হয়। ৩৪ টা হ্যাঁ দেশে। ৩৪ টা দেশে। হ্যাঁ 32টা দেশে না হুম। ভাষা, ও বলতে 34টা কয়টা শুনলাম আমি জানি। এই মানে যেগুলো রূপান্তর হয়েছে। হ্যাঁ ওই একটা ইয়ের মধ্যে উনি প্রশ্ন করছেন তো তামিল ভাষায় ইয়ে আছে কিনা, তখন হুম। বলছিল আর কি। আমি ঠিক মনে পড়তেছে না কয়টা ভাষা বলছিল জানি। তো চিন্তা ও। করলাম যে সেটা বিশাল কাজ করবার। হ্যাঁ তারপরে ঐদিন যে প্রান্তে একজন আসলো, উনার মে বিপাশনা কোর্সের অল্প সময়ের মধ্যে কি সুন্দর কথা বলেছেন খেয়াল করেছেন? এই ও আচ্ছা ইয়ের ওই আকাশ মন্দিরের হ্যাঁ ইয়েতে। বিহারের হ্যাঁ। হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যে কি সুন্দর কথা। আপনার হিন্দি অনেক বলছে ওর জন্মদেশনা বাংলাতে আছে কিনা? আছে তো, কেন থাকবে না? আমরা দিয়েছি না গ্রুপের মধ্যে। গ্রুপে আসতো গ্রুপে। উনি তখন আসেন না। হ্যাঁ উনি তখন আসেন না সে কারণে। আচ্ছা, আমি আবার পাঠিয়ে দেব ওগুলো। আচ্ছা। ইউটিউবে চাপ দিলেও পাওয়া যাবে অবশ্য। ইউটিউবে চার্জ করলেও পাবেন। বাংলা। আচ্ছা তাহলে আমরা পড়ি। হ্যাঁ লঘুবৃত্তি সম্পন্ন হইয়া গ্রামের প্রান্ত সীমাস্থ বিশ্রাম স্থানে বাস করিয়া আপনার শরীরে ক্ষয় ব্যয়ের ভাব অবলোকন করা। এটা হচ্ছে যে এবং বিদেশন্দূর। বিদেশন্দূর মানতে। হ্যাঁ ওইটা তো গ্রন্থ জায়গা বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর লঘু ভাব হচ্ছে মানে সবকিছু অনেক কিছু বুঝতে হবে এই একটা শব্দ দিয়ে আপনাকে। জি এটারে বলতে। হ্যাঁ হ্যাঁ এক হচ্ছে যে আমি যেটা গ্রামের সাউন্ড কোয়ালিটি সহ গ্রামের মানুষের থেকে একটা ডিসট্যান্স সহ নিজের ইন্দ্রিয় দমনের প্রক্রিয়াকে পুরো বোঝানো হয়েছে সেখানে। ইন্দ্রিয়কে সংযুক্ত সাবধানী করে লঘুবৃত্তি মানে এক কথাতে অনেক কিছু প্রকাশক। এটা অনেকবার আসবে, অনেকভাবে আসবে এই কথাটা, এই শব্দটা। আচ্ছা বুঝছেন? এই লঘুবৃত্তির মোটিভ হচ্ছে যে এখানে অনেক কিছু। পুরো নিজেকে সংযমী করে গুটিয়ে নিয়ে ওরকম জায়গাতে বসে ক্ষয়-বিয়, শরীরের ক্ষয়-বিয় দেখা। আর মানে এটা এগুলো দেখতে গিয়ে ওনার যা যা করণীয় সবগুলোকে মিলিয়ে লঘুবৃত্তি বলা হচ্ছে হ্যাঁ, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। এবং ক্ষয়-বিয় ১ম স্থূল যেগুলো আছে ওগুলো থেকে আপনি সূক্ষ্মর দিকে যাবেন। স্থূল ক্ষয়-বিয় এগুলো আপনি দেখবেন। যেমন স্থূল বলতে কিরকম? আমাদেরকে ১ম এ বুদ্ধ দুঃখ চেনাইতে গিয়ে কি চিনাচ্ছেন যে স্থূলভাবে অ্যা জাতিপি দুঃখা জরাপি দুঃখ মরণম্পি দুঃখাপ্যেহি সম্পয়োগো দুঃখ পিয়েহি বিপয়োগো দুঃখ অয়ম্পিচ্চ নালবতিতাম্পি দুঃখ সাংকেতেন পঞ্চপদানস্কন্ধ দুঃখ। এটা ক্রমে গেছে লঘু এই স্থূল থেকে সূক্ষ্ম হয়েছে ক্রমান্বয়ে। ওই 8টা দুঃখ বিষয় আর কি। চারটা হ্যাঁ, চারটা স্থূল থেকে চারটা রূপকে আর চারটা হচ্ছে চিত্তের মধ্যে। আচ্ছা তারপরে আচ্ছা এবং সতত ক্রিয়া বসে বা অদম্য উৎসাহে বিদর্শন বাড়াইয়া অরহত্ত লাভের নাম হচ্ছে বিদর্শন দূর। বুঝছেন না? বানতে
বিদর্শন বাড়াইয়া মানে কি? ওই যে এখন বললাম, প্রথমে আপনি যেগুলো স্থূল বিষয়কে দেখেই আপনি করতে পারবেন বিপাশনা। স্থূল বিষয় মানে হ্যাঁ যেগুলো আপনার কাছে এখন অনুভূত হচ্ছে। যেমন অনেকে আছে নাকের শ্বাস-প্রশ্বাস এগুলো তিনি ফিল করতে পারেন না। মানে এখানে যে একটা অনুভূতি হয় এ এটা মানে চঞ্চলতার কারণে মাইন্ড স্থির না থাকার কারণে শুধু নাকের এটা পর্যন্ত তিনি বুঝতে পারেন না। ঠিক বানতে, হ্যাঁ নাকের মধ্যে যে বাজে এগুলো বুঝতে পারে না। কিন্তু পরবর্তী চুপচাপ থাকতে একসময় গিয়ে তিনি এটা ফিল করতে পারেন। করলেও একটু করে মানে ৪ আঙ্গুল বা ৫ আঙ্গুল করতে পারেন। কিন্তু একসময় গিয়ে পুরোটাই পারেন। পেটের মধ্যে কিভাবে গিয়ে ফুলতেছে, কিভাবে কি আবার ইয়ে হচ্ছে এবং প্রত্যেকটা জায়গার স্পন্দন এটা অনুভূতি যেভাবে করতে পারেন, ঠিক একইভাবে বিপাশনা আপনি যেখান থেকেই করবেন না কেন, যেটাই করবেন না কেন, স্থূল বিষয় দিয়ে শুরু করে আপনি একদম সূক্ষ্মের মধ্যে চলে যাবেন। আমরা তো সূক্ষ্ম অতি সূক্ষ্ম পর্যন্ত জেনেছি এই বইয়ের মাধ্যমে না? হ্যাঁ বানতে, একদম সূক্ষ্ম কি কোনটা? একদম একদম সূক্ষ্মের শেষ সীমানা নাই। একদম সুখে সীমা নাই, নাই। শূন্য হয়ে যাওয়া। হ্যাঁ, একদম সূক্ষ্মের শেষ সীমানা নাই এবং ওই দৃষ্টিকোণ থেকে দেখলেই আমি যেই উদাহরণটা দিই ওটার সঙ্গে এটা তাল মিলাতে পারবেন। উদাহরণটা আমি অনেক আগে বলে ফেলেছি কিন্তু এটা পরে গিয়ে আপনারা মিলাতে পারবেন এটা। কোনটা উদাহরণ দিয়েছি যে একটা পানির পাইপ এটাতে ১০০০ কিলোমিটার বেগে পানির স্রোত বহমান। ঠিক আমাদের দেহের মধ্যেও এভাবে এই রূপকণার এত স্পিডে এটা চলতেছে তখনই আপনি উপলব্ধি করতে পারবেন কখন? যখন এই রূপকণাকে এভাবে আপনি সূক্ষ্ম করে ফেলবেন এবং ওই রূপকণার মধ্যেই উৎপত্তি এবং ধ্বংস যখন দেখবেন, তখন এটা আপনার উপলব্ধি করা সম্ভব হবে আরকি। আর ওইটা উপলব্ধি করতে পারাটাই হচ্ছে যে একদম লাস্ট শেষ লাস্ট পর্যায়ের স্টেজ। অবস্থা। ওটা দেখে চলতে থাকবেন, হাঁটতে থাকবেন। যখন আপনার সবকিছু পরিপূর্ণতা হয়ে যাবে, তখন আপনার জ্ঞান উপস্থিত হয়ে গেছে। যে জ্ঞান লাভ করলে আপনি আর পুনরায় কোথাও জন্মগ্রহণ করার মতো প্রত্যয় আর থাকবে না। বান্তে, আমি অধিক বয়সে প্রব্রজা জানিয়াছি, গ্রন্থ দূর পূর্ণ করিতে পারিব না, বিদর্শন দূরই পূর্ণ করিব, আমাকে কর্মস্থান সম্বন্ধে বলুন। মহাপাল বুদ্ধকে মানে প্রশ্ন করেছেন আর কি, তাই না? হ্যাঁ, অর্থাৎ এখানে একটা জিনিস আপনারা বুঝলেন যে আমি এখন আর আ গ্র গ্রন্থ বই দূর পড়ার পারব মতো না। সময়, হ্যাঁ সময় বয়স নাই। হয়ে গেছে। আমার এখন শুধু বিদেশসুন্দর আমার দরকার। হুম। তবে এই বিদেশসুন্দর এটার মধ্যেও কিছু টুকটাক শিক্ষণীয় বিষয় তো অবশ্যই আছে। তবে আপনি যদি ১ম কয়েকটা কথাতেই যদি গাইডলাইন মেনে যান, বুঝছেন? তাহলে কিন্তু আর মানে শিক্ষারও দরকার নাই বলা হচ্ছে এখানে। বুঝলেই বান্তে, কি বলছেন যে কয়েকটা কথাটাই। টুকটাক কিছু তো আপনাকে গাইডলাইন দেওয়া হবে। হুম। এই গাইডলাইন গুলো একটাও আপনি ভুল না করেন, ও আচ্ছা, হ্যাঁ নির্ভুলভাবে আপনি করে যান, আপনার আর কোন বই পড়ার দরকার নাই। বান্তে, ওই ঠিক আছে তো, এটা ওই এটা গাইডলাইন এটার জন্য আপনাকে পারবেন আর নিয়ে কি, হ্যাঁ যাবে। হ্যাঁ স্ব-উপলব্ধি হবে এবং এটা চলতে থাকবেন আপনি। হ্যাঁ বান্তে। তারপরে ৮, অতঃপর ভগবান তাহাকে অরহত কর্মস্থান পর্যন্ত বলিলেন। তিনি শাস্তাকে বন্দনা করিয়া তাহার সহগামী ভিক্ষু আছেন কিনা অন্বেষণ করিলেন। ৬০ জন ভিক্ষু তাহার সহগামী হইলেন, তিনি এখানে তাহাদের সহিত অনেক নিষ্ক্রমণ কথা করিলেন। গুপ্ত আছে বুঝছেন? বান্তে, এখানে অনেক কথা গুপ্ত রয়ে গেছে। কি পর্যন্ত কর্মস্থান বলেছেন খেয়াল করেছেন? অরহত কর্মস্থান। ডাইরেক্ট একদম শুরু থেকে আপনি কখন থেকে কোন জায়গা থেকে শুরু করবেন, সেটা থেকে একদম অরহত পর্যন্ত কিভাবে লাভ করবেন, পুরোটা একসঙ্গে দিয়ে দিয়েছে। হুম। বুঝে গেছে? মানে আপনি মার্গের পরে কিভাবে শ্রোতাপত্তি ফল লাভ করবেন এবং এর পরের কি কাজ, এর পরের কি কাজ এগুলো সবিস্তারে একসঙ্গে দিয়ে দিয়েছেন সবগুলো।
উনাকে অরহৎ কর্মস্থান পর্যন্ত। তার মানে মনে করবেন না শুধু একটাই বলেছে, একটা না, এখানে সবিস্তারে সবকিছু বলা হয়ে গেছে উনাকে। হ্যাঁ, উনার আর কোনো উনি কিছু নীতি পেরেছেন বলতে, হ্যাঁ? উনি নীতি পেরেছেন, সেজন্য একটু বললাম যে উনার হ্যাঁ। মধ্যে অতীতে পারমিত ছিল হুম, বিদ্যমান। হুম। না, যতদূর নিতে পারবেন না ততদূর আবার বলেনও নাই। যেমন গ্রন্থদূত তো অনেক হ্যাঁ, বিশাল ব্যাপার। সেটাই উনি বলতে, হ্যাঁ। সেজন্য এটা নিবেন না বলে দিছেন। হ্যাঁ? তারপরে আ ওটা তিনি উনার কাছে সহজ লেগেছে, ওটা করেছেন। হুম। তাহলে উনি ৬০ জন পাইলেন উনার সহগামী। তাহারা ১২০ যোজন পথ অতিক্রম পূর্বক এক বৃহৎ প্রত্যন্ত গ্রামে উপনীত হইয়া তথায় ভিক্ষার জন্য প্রবেশ করলেন। ১০০ কত যোজন? ১২০ যোজন। আ এই যোজনকে কোন বইয়ে ৮ মাইল বলা হচ্ছে, ১ যোজন সমান। আর কোন বইয়ে ৪ মাইল হ্যাঁ, বলা হচ্ছে। না ১০ মাইল শুনছিলাম না, যা হোক, হ্যাঁ, হ্যাঁ। এরকম বিভিন্ন এটার কোনো ইয়া নাই, সমাধান নাই। না। যেহেতু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম চলে আসছে, এটার কোনো সমাধান হুম, নাই। যাই হোক, যত মাইল হবে হোক। আমাদের থেকে অনেক শক্তিশালী ছিল তারা, তখনকার দিনের মানুষ। আমরা আমরা সর্বোচ্চ দিনে ২০ কিলোমিটার পর্যন্ত হাঁটতাম। বেশি জোর পড়লে ৩০ কিলোমিটার পর্যন্ত হাঁটছি আমরা। মানে যদি এখন আমরা হাঁটি মানে কদ্দুর পারি দেখতাম আরকি। একদিনে আমরা সর্বোচ্চ ৩০ কিলোমিটার যাইতাম। আ ঠেকায় পড়লে। কন্টিনিউ নাহলে আসছেন। কিন্তু এমনি ২০ কিলোমিটারের উপরে হাঁটতাম না। যেহেতু আমরা একবেলা খাইতাম। একবেলা আচ্ছা, খেয়ে আচ্ছা। মানে ২০ কিলোমিটারের উপরে হাঁটা যায় না। তারপরে এটাও আপনার ২ ভাগ করে হাঁটতাম বা ৩ ভাগ করে হাঁটতাম। এট a টাইম মানে কন্টিনিউ না, একটানা না, সেটাই যে একটানা না। বলতেছি আরকি। মানে ৩ ভাগ একটানা না। করে ৪ ভাগ করে হাঁটতাম। হেঁটে যদি দেখা যাচ্ছে যে অনেক সময় এর মাঝখানে কোনো গ্রাম পাবো না, সেখানে থাকতো আমাদের মানে ঘুমানোর জন্য নিজের ব্যবস্থা নিজের সঙ্গেই থাকতো। গাছের মধ্যে একটা অরণ্য প্রদেশের মধ্যে আমরা রাত্রি যাপন করতাম। এরপরেরটা আবার করে গ্রাম পাইতাম। ৩০ কিলোমিটারও মাঝে মধ্যে হয়ে যেত আরকি একদিনে। এটা পারা যায়। তবে এমনি মনে হয় ৩ বেলা যারা খায় তারা মনে হয় আরেকটু বেশি পারবে। আমরা তখন একাহারে ছিলাম বিধায় এতটুকু পারা যায়নি। ৩ বেলা করে ২ বেলা খাবে, ভাবছি ৩ বেলা কেমনে খাবে? যারা খায় আরকি ৩ বেলা। ও আচ্ছা, আচ্ছা। মানুষ আরকি, মানুষের কথা বলছি। আমরা তো এমনি মানুষ, আমরা তো লোকাল হুম। মানুষ। আচ্ছা, আচ্ছা। আমি শিক্ষিতের মতো মানুষ হইছি। ও আচ্ছা, লোকেরা নিয়ম পরায়ণ ভিক্ষুদিগকে দেখিয়া প্রসন্ন মনে আসন সজ্জিত করিলেন এবং তাহাদিগকে বসাইয়া উপাদেয় আহার পরিবেশন করিয়া জিজ্ঞাসা করিলেন, বন্তে আর্যগণ, আপনারা কোথায় যাইতেছেন? ও সুবিধাজনক স্থানে উপাসকগণ। এখানে কিছু বিষয় আপনারা খেয়াল করবেন হয়তো। আ তৎকালীন সময়ে এরকম সন্ন্যাসী দেখলে সবাই ভানতে বলতেন। সন্ন্যাসী দেখলে ভানতে বলতেন বা প্রভু বলতেন, এরকম একটা স্বীকৃতি ছিল। আ এখানে যে গেছে কোনো নির্দিষ্ট বিহারের সন্ধানে কিন্তু তারা যায়নি। এবং নির্দিষ্ট কোনো বৌদ্ধ জাতির সন্ধানে কিন্তু তারা যায়নি। এটা খেয়াল করেছেন না? হ্যাঁ, বন্তে। এটা এমনি আন্দাজে করে হেঁটে গেছেন তারা ১০০ কত যোজন। যাওয়ার পরে ওখানে অ্যা আহারাদিও তারা খুব সুন্দর করে পেয়েছেন। আহারাদির জন্য কোনো নির্দিষ্ট মানুষ না। যেখানে যাবে সেখানে সেভাবেই তারা বিচরণ করে আহার সংগ্রহ করবেন। এটাই। তারপরে হ্যাঁ, বন্তে, সেটাই। এইরূপ বলিলে বুদ্ধিমানেরা বুঝিলেন যে ভিক্ষুরা বর্ষাবাসের উপযোগী বাসস্থানের অন্বেষণ করিতেছেন। আমাদের তো এই বুদ্ধি নাই। না, না, সুবিধাজনক স্থানে উপাসকগণ, এটা বলতে মানে বাধ্য উত্তর দিছে যেটা। অর্থাৎ হ্যাঁ, ওইটা তো বললাম, সুবিধাজনক সুবিধাজনক মানে স্থানে, যেখানে সুবিধা হবে সেখানে। হ্যাঁ, কিন্তু মানে ওই মানুষ কথার খুঁজছে উত্তরে, যেটা। হ্যাঁ, আ ওই কথার আর উত্তরে এই যে কিভাবে ভিক্ষু বুঝলেন? শব্দ, ভিক্ষু হ্যাঁ, শব্দগুলো দেখবেন এবং আ বুদ্ধ যখন হলেন, পঞ্চবর্গীয় শিষ্যদের কাছে এসছিলেন, তখনও তো ধর্ম লাভ করে নাই। তখনও দেখা গেছে যে বুদ্ধ উনাদেরকে ভিক্ষু হিসেবেই সম্বোধন করেছেন। তার মানে এই ভিক্ষু শব্দটা বুদ্ধের আবিষ্কার নয়। এটা আগেও ছিল। সন্ন্যাসীগণকে তৎকালীন সময়ে ভিক্ষু বলা হতো। ভিক্ষু শব্দের আবেদনিক শব্দ কি বলছিলাম যে? ভয় থেকে ভিক্ষু শব্দের উৎপত্তি। সংসার, দুঃখে ভয়,
সংসারে বিতরাগী, সংসারে হুম, মানে সংসারের আসক্তি ত্যাগ করে, তা যারা সংসার ত্যাগ করেছেন মুক্ত এবং চান, সংসার হ্যাঁ, দুঃখকে যারা ভয় করে, সংসার দুঃখ থেকে মুক্তি লাভের চেষ্টা করেন, তাদেরকে বলা হয় ভিক্ষু। হুম, এই ক্ষেত্রেও তারা নতুন মানুষ হইলেও তারা তো বৌদ্ধ ভিক্ষু এরকম না। ভিক্ষু মানে ভিক্ষু, সন্ন্যাসী। হুম, আর এই সন্ন্যাসীকে সম্মান করা তাদের কর্তব্য দায়িত্ব হিসেবে এটা এখনো আছে, যেমন তখনও ছিল। হুম। তখন মনে হয় বেশি ছিল বানতে। না, তখন বেশি ছিল, কম ছিল এরকম কোনো কথা নাই। এখনো আছে। হ্যাঁ, এখন হয়তো আমরা ওরকম দেখতেছি না বলে অ্যা মনে করতেছি। কিন্তু আছে কিছু, কিছু দায়ক আছে। যেমন আমি মহাবোধি সোসাইটির সঙ্গে, মানে আচার্য বুদ্ধরক্ষিত বান্তের সোসাইটির সঙ্গে কিছু, কিছু পরিচয় হয়েছে। কিছু, কিছু ভিক্ষুর সঙ্গে আমার পরিচয় আছে যে, এমনও কিছু দাতা দেখেছি প্রতি মাসে ৳২,০০,০০,০০০ দান করে, যে ইন্ডিয়ান রুপিতে প্রতি মাসে ৳২,০০,০০,০০০ দান করে। হুম, অনেক ধনী একটা মহিলা দান করেছে তাও। আচ্ছা, কয়েকটা আচ্ছা। প্রতিষ্ঠানের জন্য ও প্রতিষ্ঠানের নিজেই দায়িত্ব নিয়ে ওই প্রতিষ্ঠানগুলোর খরচ সে একা চালায়। ও আচ্ছা, তো আচ্ছা। তাহলে এটা অতীতে ছিল না, অতীতে ছিল এখন নাই, এমন বলা যায় না। হুম, হুম, ঠিক। এমন বলা যায় না। এখনো আছে। যেমন আমাদের বুদ্ধগয়ার মধ্যে প্রতি বছর একটা মহিলা এই করতেছে না? ওয়াংমো ডিক্সি আছে, আরো কয়েকজন আছে এরকম। কয়েকটা ২ জন মহিলা আছে খুব বিখ্যাত, বিখ্যাত। ওরা প্রতি বছর বিশাল করে অ্যা করেছে ত্রিপিটক শান্টিং। এটা এখনো চলমান। ডিসেম্বরের ২ তারিখ থেকে আচ্ছা, যেটা বিভিন্ন শুরু দেশ হয়। থেকে ঠিক করা যায় যে ওইটা হ্যাঁ, হ্যাঁ। উনি এটা সবগুলো উন্নতি খরচ বের করেন। হ্যাঁ, আমি হ্যাঁ, শুনছিলাম বানতে অনেক আগে একবার। এগুলো থাইল্যান্ডের মহিলা, না আমেরিকান মহিলা ওইটা, হ্যাঁ, ওইটা আমেরিকান মহিলা একজন। ও, ওর বাবা নাকি লামা হয়েছে। ও, মেয়েটা অনেক লম্বা করে, সুন্দর করে মেয়ে। হ্যাঁ, হুম, তারপরে আচ্ছা। তখন তাহারা বলিলেন, বন্তে আর্যগণ, আপনারা যদি এই ৩ মাস এখানে বাস করেন, তবে আমরা স্মরণে প্রতিষ্ঠিত হইয়া শীল গ্রহণ করিব। বিগ্রহ এই মনে করিয়া তাহাদের প্রস্তাবে সম্মত হইলেন যে, এই কুলুসময়ের আশ্রয়ে থাকিয়া আমরা ভবদুঃখের অবসান করিব। লোকেরা তাহাদের প্রতিশ্রুতি গ্রহণ করিয়া বিহার সংস্কার করিয়া রাত্রিস্থান দিবাস্থান সম্পাদন করিয়া দিলেন। তাহারা নিত্যই সে গ্রামে পিণ্ডের জন্য প্রবেশ করিতেন। অনন্তর এক বৈদ্য আসিয়া তাহাদিগকে কহিলেন, বন্তে, বহুজন একত্রে বাস করতে গেলে অসুখ আদি হইয়া থাকে। আপনাদের অসুখ হইলে আমাকে বলিবেন, আমি ঔষধ দিব। এই বলিয়া নিমন্ত্রণ করিলেন। স্থবির মহাপাল বর্ষাবাস আরম্ভ দিবসে সেই ভিক্ষুদিগকে আহ্বান করিয়া জিজ্ঞাসা করিলেন, আবুস, তোমরা এই ৩ মাস কয় যাবতে অতিবাহিত করিবে? সুন্দর। ৪ যাবতে বন্তে। কে জিজ্ঞেস এই করছে যাবৎ যে? কে জিজ্ঞেস করছে? ওই মহাপাল যিনি বুদ্ধের কাছ থেকে হ্যাঁ, তিনি দেখিয়ে অন্যান্য নিয়ে আসছেন, ভিক্ষুদেরকে ধর্মস্থান নিয়ে জিজ্ঞেস আসছেন। করেছেন, অন্যান্য আরো ৬০ জন ছিলেন। তাদেরকে হুম, জিজ্ঞেস করছেন, তোমরা কয় যাবতে থাকবে? হ্যাঁ, হ্যাঁ, তার মানে এই যাবৎ কমানোও যায়। মানে হ্যাঁ, সর্বোচ্চ তো ৪ যাবৎ, এই ৪ যাবৎ যাবৎ, হ্যাঁ, কমানোও যায়। ভিক্ষুরা চাইলে এই যাবতে কমানো যায়। কমায় ফেলতে পারেন। কোনটা কমায় ফেলেন? হুম। আহ, কোনটা কমায় ফেলে বলতে সেটা কেমনে বলবো এখন? ৪টার মধ্যে চিত্তটা তার তো বলতে ঘৃণা দিলে কায়া মানে কায়া দলে তো না, না, সবগুলোই চলে ওটা না, আসে। ওটা না। অর্থাৎ হাঁটা, বসা, ও আচ্ছা, তারপরে ওইটার মধ্যে, শোয়া, হ্যাঁ, উম দাঁড়ানো। এই ৪ টা ইজ্জাপত। এগুলোকে ইজ্জাপত বলা হয়। এই ইজ্জাপতের মধ্যে ওদেরকে জিজ্ঞেস করছে, তোমরা কয় ইজ্জাপতে থাকবে এই পুরা সময়টা? ওরা বলছে যে আমরা ৪ ইজ্জাপতেই থাকবো। মানে ৪ টা ইজ্জাপত আছে, ৪ টাতেই থাকবো আমরা। এদ্দুর পর্যন্ত বুঝছেন এখন? ও আচ্ছা, হ্যাঁ, আমি ভুল হ্যাঁ, করছি, আমি কিন্তু ভুল উনার বেলাটা আলাদা। উনি উনারটা সুপ্ত রেখেছেন মনে হয়। এর পরেরটা পড়েন। আবুস, ইহা কি সমীচীন? অপ্রমত্ত হওয়া উচিত নয় কি? এ বলে ফেলছে। আ এটা কি ঠিক নাকি? মানে ৪ ইজ্জাপতে থাকা এটা কি ঠিক হচ্ছে? দেখছেন? মানে
ভিক্ষুরা তিন নির্যাপদে থাকার চেষ্টা করাটা উচিত। এটাই তিনি প্রকাশ করতে চেয়েছেন। উনার যেরকম মানসিকতা উনি সবাইকে সেভাবেই সেট আপ করতে চাচ্ছেন। আমরা জীবন্ত বুদ্ধের নিকট কর্মস্থান নিয়ে আসিয়াছি। বুদ্ধগণকে সততা দ্বারা আরাধনা করা যায় না, কল্যাণ অভিলাষ দ্বারাই তাহাদের আরাধনা করিতে হয়। প্রমত্তের পক্ষে চারি অপায় স্বীয় গৃহ সদৃশ হয়। তোমরা অপ্রমত্ত হও অবশ্য। বুঝছেন? এটা বলতে কি বলতে চাচ্ছে ওই এখানে? কথাকে কেন্দ্র করেই মানে এটা একটু করে বলে ফেলি। অর্থাৎ ভিক্ষুরা তিন ইজ্জাপত মানে শোয়ারের যেটা ইজ্জাপত আছে ওটা বাদ দিয়ে ফেলেন। যখন খুব নিবিড়ভাবে যারা ধ্যান করেন তারা তখন এটা বাদ দিয়ে ফেলেন। 1 মিনিট একটু করে। টাইমার শেষ হয়ে গেছে। এটা ইয়ে করে শেষ করে দিই। ভিক্ষুদের যারা সাধক ভিক্ষু মাত্রই সাধক কিন্তু ভিক্ষু মাত্রেই সাধক, ভিক্ষু মাত্রেই ধ্যানী, ভিক্ষু মাত্রেই জ্ঞানী হওয়াটাই সমীচীন। হ্যাঁ, মানে ভিক্ষু মাত্রই নির্বাণ সাধক এক কথায়। সুতরাং সাধকের উচিত তিন ইজ্জাপদ ব্যবহার করা, মানে সংযমী ভাবে তিন ইজ্জাপদ হাঁটা, দাঁড়ানো এবং বসা, শোয়াবাদ, বুঝছেন? শোয়াবাদ দিয়ে এই তিন ইজ্জাপদ ব্যবহার করাই উচিত, মানে ধ্যান বেশি হওয়ার জন্যে। এটা এখন শুনতে আপনাদের খুব দুর্লভ লাগলেও আমাদের কাছেও দুর্লভ লেগেছিল, কিন্তু ওরকম পরিবেশে গেলে এটা স্বাভাবিক। হ্যাঁ, ওরকম পরিবেশে গেলে যখন আমি প্রথম দিন যখন অরণ্যে গেছি, খাট দেখতেছি না, আমি খাট খুঁজতেছি, কিরে এরা ঘুমে কোথায়? বলছিলাম আমি আগে না? তো ওই এরকম পরিবেশে গেলে আপনারও মনে হবে না যে আসলে প্রয়োজন আছে। হ্যাঁ, তো ওখানে তিন ইজ্জাপদে ভান্তেরা থাকেন। তো এখানেও গিয়ে ভান্তে সবাইকে বললেন যে অপ্রমত্ত হওয়া উচিত। অপ্রমত্ত করে থাকলে তুমি বাড়িতে থাকলেও যা, এখানে থাকলেও তা একই, বেশ কম কোথায় আর। প্রমত্ত হয়ে যদি থাকো মানে ইন্দ্রিয় সুখে যদি বিভোর হয়ে থাকো, তাহলে এখানে থাকা বাড়িতে থাকা একই নয় কি? একই যদি হয় তাহলে তোমার এতক্ষণে বুঝছি বানতে প্রবজিত হয়ে লাগবে। একই সমীচীন। শুলি তো অপ্রমত্ত হতে পারবে সেই জন্য। আপনি ইন্দ্রিয় সুখ ভোগ করতেছেন, কায়িক ইন্দ্রিয় সুখ আর কি। হ্যাঁ বানতে শিকার আছে, তখন বুঝছি বানতে। অপ্রমত্তটা এতক্ষণ বুঝতে পারতেছিলাম না, এখন ঠিক আছে। তাহলে আজকে তো আমাদের সময় শেষ হয়ে গেছে না? হ্যাঁ বানতে এই প্যারাটা কালকে আগামীকাল আলোচনা করবো আর কি একটু। হ্যাঁ, তা এমনি তো মনে হচ্ছে না, আমি মনে করছিলাম যে এটা আপনাদের কাছে অনেক একটা বিরক্তির ব্যাপার হবে, যেটা আগের শোনা বিষয়, জানা বিষয়। কোথায় শোনা যাওয়ার মতো? এটা আপনি করে নিতে প্রথমবার না? না, এটা দেশনাতে আপনারা বহুবার শুনেছেন। ও আচ্ছা, দেশনাতে না, দেশনাতে প্রায়ই থাকে, এটা প্রায়ই থাকে দেশনাতে ভান্তেদের আলোচনাতে প্রায়ই থাকে, অত্যন্ত কমন একটা আলোচনা। কিন্তু আমি চাইছিলাম যে মানে আমরা পড়লে কিরকম হয়, এই বিষয়টা পড়লে আপনাদের কিরকম লাগে, এটার জন্যই আমরা আমার ভালো তেমন তাই, বাকিরা জানলাম জানি না। এটা পিডিএফ পাওয়া যাচ্ছে না? না, পিডিএফ তে বুঝতে পাইলাম না, দেখি না, পরে পেলে আমি করবো আর কি। আজকে একটু খুঁজে দেখবেন তো, পিডিএফ পেলে কালকে দেখি খুঁজে দেখবো। আপনারা অ্যাপসে কিভাবে যান? এটা হচ্ছে এটা কি বলে, অ্যান্ড্রয়েড অ্যাপসে পবিত্র ত্রিপিটক ডাউনলোড করলে ওখানে পাওয়া যাবে। এর থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে আর কি। আইফোনের মধ্যে হবে না? আইফোনে হবে না, আইফোনে নাই, কথা আছে না, আইফোনে হবে না, এমনি অ্যান্ড্রয়েড ফোন লাগবে। আর ওনারা এমন অ্যাপস বাইর করছে বানতে, এখানে ওইটা থেকে পিডিএফ করা করে স্কোপ নাই।
কিন্তু আইফোনে যেটা আছে ওটাতে হুম। করা যায়। ওটাকে পিডিএফ করা যাচ্ছে না? হুম। যাই হোক, সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহা শ্রদ্ধায় মহাপ্রীতিতে বৌদ্ধ ধর্ম চর্চা করেছি। এটা বুদ্ধের সঙ্গে কথা বলার শামিল। আমরা যতক্ষণ পর্যন্ত গভীর শ্রদ্ধা চিত্তে ছিলাম, আমাদের অনেকেরই মনে হয়েছে যে আমরা যেন বুদ্ধের সেই সময়গুলোতে যেন ফিরে গিয়েছি। সেগুলো যেন চোখের মধ্যেই যেন ভাসতেছে। যারা খুব শ্রদ্ধা মনে এগুলো শ্রবণ করবেন, তাদের এমনটাই মনে হওয়াটাই সমীচীন। আমার কাছে মনে হয়। আপনারা কিভাবে করেন এটা আপনাদেরও চিন্তার বিষয়। যে যত বেশি শ্রদ্ধা প্রাগরতা সৃষ্টি করবেন, তার তত বেশি পুণ্য সৃষ্টি হবে। এতক্ষণ যাবৎ আমরা এই মহাপুণ্যের মধ্যে অবগাহন করেছিলাম। এতে আমাদের মহাপুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্ম শিক্ষায় সহযোগিতা করছেন তাদের সকলকে ওই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যয়াদি দান করেন তাদেরকে ওই পুণ্যরাশি দান করছি। পরিশেষে এটাই প্রার্থনা করব যে নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়ে এরূপ সাধুকামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 বন্দামি পান্তি দ্বারতেনা কথং সাব্বান অপরাধং ক্ষমাতু মে পান্তে দ্বিতীয়ম্পি পান্তি দ্বারতেনা কথং সাব্বাং অপরাধং ক্ষমাতু মে পান্তে আহাত্যম্পি বন্দামি পান্তি দ্বারতেনা কথং সাব্বাং অপরাধং ক্ষমাতু মে। সাধু অভিবাদনশীলচ্চ নিচ্ছং বড্ডপচৈনু চত্তারো ধম্ম বড্ডন্তি আয়ুবন্নং সুখং বলং আয়ুরারোগ্য সম্পত্তি সগ্গ সম্পত্তি মেবচে अतो निब्बाण संपत्ति इमेनाते समिज्जतु ते। साधु साधु